गणेशाय नमः। नारद उवाच प्रणम्य शिरसा देवं गौरीपुत्रं विनायकं भक्तावासं स्मरे नित्यं आयुः कामार्थसिद्धये। গল্পবাবুর আসরের নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। ডিটেকটিভ গল্প আর ভূতের গল্প তো অনেকদিন হলো, আসুন আজকে একটু অন্য ধরনের গল্প বলি। আজকে আপনাদের শোনাব প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, জন্মদিন। একদম অন্য ধারার গল্প এটি। গল্পটি শুনতে শুনতে মনে পড়ে যায় সেই আপ্তবাক্যটি, স্মৃতি সততই সুখের। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সমর্থন আমাদের ভীষণভাবে প্রয়োজন। আসুন শুরু করা যাক আজকের গল্প, জন্মদিন। আজ সকালের দিনটাই যেন কি রকম, যা কিছু করার ছিল শেষ হয়ে গিয়েছে। প্রথম যৌবন যখন রাতুলপুর লালমোহন একাডেমির তিনি হেডমাস্টার, মাসিক বেতন 30 টাকা মাত্র, তখন সেই রাতুলপুরের স্কুলে পায়া ভাঙা চেয়ারে বসে সম্মুখস্থ নিবিড় বাঁশবনের দিকে এক দৃষ্টে চেয়ে কত কি যে দেখতে পেতেন, ঠিক যেন সিনেমার ছবির মতো। দেখতেন এ দুঃখ থাকবে না, জীবন আসছে সামনে। সে জীবনে কলকাতায় তার ভিলা হবে বালিগঞ্জে, মোটর থাকবে, কলিং বেল টিপলে উর্দি পরা খানসামা ঘরে ঢুকবে। তখন ছিল স্বপ্ন, স্বপ্ন ছিল অপূর্ব রঙে রঙিন। আর আজ তার বয়স 61। আজ 61তে পা দিলেন। লেক প্লেসের নতুন বাড়ির তেতলায় যে ছোট্ট ঘরটি তাঁর শোবার ঘর, সে ঘরে আজ ভোরে জেগে উঠে দেয়ালের ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই রায়বাহাদুর দেখলেন আজ 27শে আষাঢ় 1352 সাল। 61 বছরে পড়লেন তিনি আজ। সকালটা কিন্তু মেঘাচ্ছন্ন নয়, দিব্যি রোদ উঠেছে বাড়ির ছাদের মাথায়, সোঁদালি গাছগুলোর মগডালে। মন কেমন চঞ্চল হয়ে উঠল। চা পানের পর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ছোট মেয়ে সুমিতা বলেছিল, বাবা টোস্ট ভাজা হচ্ছে, দুখানা খেয়ে যাও চায়ের সঙ্গে। না, ও কি মাখন? আজকাল মাখন বলে যা বিক্রি হয়, ও দিয়ে টোস্ট আমাদের ধাতে সয় না, খেতে হয় তোরা খা বলে রায়বাহাদুর বেরিয়ে পড়েছেন। এদিক ওদিক ঘুরে রায়বাহাদুর লেকের ধারের বেঞ্চিতে এসে বসলেন। একখানা মিলিটারি বোট কিছু দূরে ভাসতে চেষ্টা করছে। একখানা লরি নিকটের রাস্তায় স্টার্ট দেওয়ার প্রচেষ্টায় প্রচুর গ্যাস ও শব্দ ছাড়ছে। না, কোথাও যদি একটু শান্তি থাকে। 61 হলো তাহলে। যখন তিনি 16-17 বছরের ছেলে, তখন মনে আছে কারো বয়স 32 কি 34 শুনলে তাকে পৌর বলে মনে হতো। 40 বছরের লোক তো ছিল বৃদ্ধের মধ্যে গণ্য। আর এরই মধ্যে তার 61টি বছর হয়ে গেল। কিন্তু নিজেকে খুব বেশি বুড়ো বলে মনে করতে পারছেন না রায়বাহাদুর। এই তো সেদিনও ধর্মতলায় চুল কাটার সেলুনে বসে চুল ছাটিয়েছেন। কতদিন আর হবে? রায়বাহাদুর মনে মনে একটা মোটামুটি হিসেব করার চেষ্টা করলেন। এই কাশি থেকে এসেছেন সেবার, বেশ মনে আছে। লেসলির বাড়িতে তাঁর শালাকে সেবার চাকরি জুটিয়ে দিলেন গণেশ সরকারের সাহায্যে। গণেশ সরকার তাঁর সহপাঠী, দুজনে একসঙ্গে সেকালের সিটি কলেজে পড়েছিলেন। গণেশ সরকার লেসলির বাড়ির বড় চাকরি করত।
এখন অবসর নিয়েছে। গণেশেরও বয়স তাহলে 60-61, 2-1 বছর কম বা 2-1 বছর বেশি, ওতে কিছু আসে যায় না। সেটা হবে 1920 সাল। দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। নিতান্ত কমই বাকি। ভাবলে মনে হয় এই তো সেদিনকার কথা। হিসেব করলে দেখা যায় হাওড়ার পুলের তলা দিয়ে অনেক জল চলে গিয়েছে তারপর। তবে এই যা ভাবছিলেন রায়বাহাদুর, বয়স হলে কি হবে, আর 5 জন বুড়োর মতো তিনি নন। এমনকি 55-56 বছরের লোককে তিনি অনেক সময় বুড়ো বলে উল্লেখ করেন। নাতি ও ছেলে মেয়ের কাছে বলেন, ওরে সেই বুড়ো নাপিতটা আজ এসেছিল। নিজের চেয়ে 2-1 বছর কম বয়সের লোককে বলেন, আরে একেবারে বুড়ো মেরে গেলে যে, ছ্যা দাঁতগুলো সব খুঁয়েছ দেখছি। তাঁর দাঁত এখনো অটুট আছে, দাঁতেই নাকি যৌবন। তিনি মনে মনে ভাবেন এবং 5 জনকে বলেও বেড়ান। নিজের কাছে এই সত্যটা প্রমাণ করার জন্য তিনি মাঝে মাঝে পার্কে নির্জনে বসে চানাচুর, ডাল বাদাম ভাজা কিনেও খেয়ে থাকেন। এই কি দিচ্ছিস? 2টো ডাল ভাজা বেশি করে দিস। টাকায় ভাঙানি নেই, ব্যাটারা সব ডাকাত। 4 পয়সার ডাল বাদাম নিলাম, বলে কিনা টাকার ভাঙানি নেই। এই নে যা। বেশ জায়গা করেছে এই লেক। এই বেঞ্চিখানা বড় ভালো লাগে। মাঝে মাঝে এখানে এসে বসেন। নির্জনে বসে থাকতে ও ভাবতে বেশ লাগে। বাড়িতে বড় গোলমাল, বসে ভাববার সময় নেই। ভাববার কথা অনেক, কিন্তু বাইরের ঘরে ছেলে ও নাতিদের পড়ার মাস্টার এসে গিয়েছে এতক্ষণ। সুমিতার ঘরে সুমিতার বন্ধু অলকা ও ডাক্তারবাবুর নাতনি বেলা এসে গিয়েছে। অত গুজগুজ ফুসফুস কেন? সুমিতার মাথা বিগড়ে দেবে ওই ডাক্তারবাবুর ধিঙ্গি নাতনিটা। কমিউনিস্ট। সেদিন কোথা থেকে একগাদা কমিউনিস্ট বইপত্তর সুমিতার বিছানায়। আজকাল কি যে হচ্ছে দেশে, ছেলে মেয়েদের মধ্যেও কিনা ওইসব। এই তো গেল বাইরের ঘরের কথা। যদি বাইরের বারান্দায় বেতের চেয়ারে বসবেন, তবে অমনি প্রতিবেশী বৃদ্ধ ভুবনবাবু এসে জুটবে। এই যে রায় বাহাদুর, বসে আছেন নাকি? তামাক খাবেন না সকালবেলা? আজ কাগজ দেখেননি এখনো? ও কিনা ওর ব্যাপারটা দেখেছেন? ঘোল খাইয়ে ছাড়লে আমাদের বাবাজিদের। চা তা হয় হোক, আপত্তি নেই। নয়তো অবিনাশ দালাল এসে বলবে, রায় বাহাদুর এ কেমন আছেন? বেশ ভালো ভালো, শুনে খুশি হলাম। আর আমাদের এখন একটা কথা, হরিশ মুখুজ্জে রোডের বাড়িখানে একবার দেখবেন। আজই যেতে হয়, ওদের অ্যাটর্নিরা বড্ড প্রেস করছে। কাল আপনাকে ভাবলাম একবার ফোন করি। তা কটার সময় সুবিধা হবে বলুন দেখি? ওর চেয়ে ভালো আর পাবেন না। তবে বায়নার আগে রেজিস্ট্রি অফিসগুলো একবার সার্চ করতে হবে। সে আমি করিয়ে দেবক্ষণ, আপনাকে কিছু করতে হবে না। চা তা এত বেলায়? আচ্ছা, তার চিনি কম দিয়ে। হ্যাঁ। কিংবা আসবে গলির জীবন মুখুজ্জে, ওর ভাইপোর একটা চাকরির জন্য অনুরোধ করতে। তিনি যত বলেন আজকাল তাঁর হাতে কিছু করবার নেই, চাকরি কোত্থেকে করে দেবেন, ততই তাকে আরও চেপে ধরে। বাড়ির ভেতরে যে থাকবেন সেখানেও কি বিপদ কম? গৃহিণীর নানান রকম তাগাদা। ভাগিনী জামাইয়ের বাড়ি তত্ত্ব না পাঠালে নয়। ওপরের ঘরের পায়খানা মেরামত করে দাও, নানা ফৈজত। তার চেয়ে এই বেশ আছেন। পাশের বেঞ্চিতে একজন বৃদ্ধ লোক নাক টিপে বসে জপ কিংবা প্রাণায়াম করছে। ওদিকের বেঞ্চিতে একটি যুবক বসে লেকের জলের দিকে চেয়ে রয়েছে। এত সকালে আর কোথাও কোনো লোক নেই। হ্যাঁ, যা ভাবছিলেন।
জীবনটা যেন কিরকম হয়ে গেল। রাতুলপুরের সেই দিনগুলি এই সকালবেলার রোদের মতো স্বপ্নমাখা ছিল। এখন সে স্বপ্নের আবেশও স্মৃতি থেকে টেনে আনতে পারেন না। সেই রাতুলপুরের স্কুলের চটা ওঠা দেওয়ালটা, নবীন নাপিত চাকর ঘণ্টা বাজাতো, তার জন্যে টিফিনের সময় বাজার থেকে নিমকি রসগোল্লা এনে দিত। নবীনের ছেলেটি মারা গেল টাইফয়েডে। ফ্রি পড়তো স্কুলের নিচের ক্লাসে, তার জন্য একদিন স্কুল বন্ধ হলো। হেডমাস্টার ছিলেন গুরুচরণ সান্যাল, অনেক দিনের প্রবীণ শিক্ষক। তাকে বলতেন, আপনি হচ্ছেন ইয়ং ম্যান কেশববাবু, এসব স্কুলে আপনার পোষাবে না। এসব কাজ কাদের জানেন? যাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। যেমন ধরুন আমাদের। এই বয়সে কোথায় যাচ্ছি বলুন? বেরিয়েছিলেন রাতুলপুর স্কুল থেকে তার পরের বছরই ভবিষ্যতের সন্ধানে। ভবিষ্যৎ তাকে একেবারে প্রতারণা করেনি, অনেকের চেয়ে তার সঙ্গে ভালো ব্যবহার করেছে। কিন্তু আজ মনে হচ্ছে সব দিয়েও ভবিষ্যৎ তাকে যেন কিছুই দেয়নি। তার স্বপ্নকে কেড়ে নিয়েছে, আশাকে কেড়ে নিয়েছে। ফুরিয়ে গিয়েছেন তিনি, নিঃশেষে ফুরিয়ে গিয়েছেন। যে ভবিষ্যৎ আজ অতীত, তাতে তিনি যেতেননি, ঠকেছেন। আজ তার বয়স, থাক বয়সের কথা, ওটা সবসময় মনে না করাই ভালো। বয়সের কথা মনে না আনবার জন্যই তো তিনি পার্কে বসা ছেড়ে দিয়েছেন। তার বাড়ির কাছে একটা পার্ক আছে। ছোট পার্কটাতে লেকপাড়ার পেনশনপ্রাপ্ত জজ, সাব জজ, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বড় কেরানি প্রভৃতি বৃদ্ধের দল নিয়মিতভাবে বেড়াতে আসে। এ বেঞ্চিতে ও বেঞ্চিতে বসবে আর সামাজিক ও শারীরিক কথাবার্তা বলবে। অমুকের নাতনির বিয়ের কি হলো, অমুকের নাতনি এবার ম্যাট্রিকে বৃত্তি পেয়েছে। মেয়ে ছেড়ে ওরা নাতনিতে নেমেছে। নাতনি সম্বন্ধে এমন উচ্ছ্বসিত হবে যেন কারো নাতনি কোনোদিন ম্যাট্রিক পাশ করেনি। সব নাতনি অসাধারণ, সাধারণ নাতনি একটাও যেন চোখে পড়েনি। নাতনির প্রসঙ্গের পরে উঠবে বাতের প্রসঙ্গ, দাঁতের ব্যথার প্রসঙ্গ, রক্তের চাপের প্রসঙ্গ। যমদূত যেন দণ্ড উঁচিয়ে বসে আছে। পার্কটার প্রত্যেক বেঞ্চিখানার ওপরে সে আভয়ে বসলেই মনে হয় এবার দিন ফুরলো, সমছে চলো, ইহকাল পরকাল হারিও না। কিংবা মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। কিংবা বাঁশের দোলাতে উঠে কে হে বটে যাচ্ছ তুমি শ্মশান ঘাটে, ইত্যাদি ইত্যাদি। দিন কত গিয়ে তাই রায়বাহাদুর আর ওই ক্ষুদ্র সামাজিক পার্কে যান না, যেখানে বাত ব্যাধিগ্রস্ত পেনশনভোগী বৃদ্ধদের যাতায়াত। তার চেয়ে আসেন এই লেকের ধারে, শ্যামক বনকুঞ্জ পাউড়ে, হরিদ্বর্ণ দ্বীপটি জলের একদিকে। কত সুগঠিত দেহ তরুণ, কত প্রণয়ী চপলা তরুণী, কলেজের ছাত্রী আসে যায়। ওয়াকাইয়ের দল কলহাস্যে চটুল পদে বেড়ায় মাঝে মাঝে, ঠোঁটে রং, খাঁকির আঁটোসাঁটো পোশাক পরনে। না, এখানে ভালো লাগে, যৌবনের হাওয়া বয় সর্বদা। তিনি এখনো বাঁচবেন অনেক দিন। হাত দেখিয়ে বেড়ান এখানে সেখানে রায়বাহাদুর। সেদিন কার্জন পার্কে এক উড়িয়া জ্যোতিষী তাকে বলেছে। তাছাড়া তিনি জানতেন তাঁর আয়ু যে প্রায় 90-এর কান ঘেঁষে যাবে, এ জ্যোতিষী না বললেও তা তিনি বেশ ভালোই জানেন। আজ এত পয়সা রোজগার করেও, কলকাতায় এত বড় বাড়ি করেও, V8 ফোর্ট চালিয়েও মনে হচ্ছে রাতুলপুরের সেই দিনগুলো 24 বছরের সতেজ যৌবন নিয়ে যদি আবার ফিরে আসতো। সেই বাঁশবনের দিকে চেয়ে স্বপ্ন দেখা, ঢং ঢং করে ঘণ্টা বাজাতো নবীন নাপিত, কত নির্জনে বসে জীবনের ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে থাকা। তখন ছিলেন গরিব স্কুল মাস্টার, আজ তিনি বড়লোক। স্কুলমাস্টারি ছেড়ে এক বন্ধুর পরামর্শে ব্যবসা ধরলেন। ইন্স্যুরেন্স কোম্পানি খুললেন নিজে। বড় অফিস হলো, ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হতে লাগলো।
দেশহিতকর কাজও দু চারটে যে না করেছেন এমন নয়, পয়সা যথেষ্ট হয়েছে। ছেলেরা বলে, ভালো গাড়ি কিনুন বাবা, আর কাল একটা মার্সিডিজ বেঞ্চ দেখে এলাম, খরগোশের মতো নিঃশব্দে চলে। কি ফোর্ড গাড়িতে চড়বেন চিরদিন? যুদ্ধের আগেকার কথা অবশ্যই। তেলের অভাব ছিল কি? কিছু ক্যালকাটা প্রপার্টিজও করলেন, যার জন্যে অনেক কলকাতার বড়লোকেরা হাঁ করে থাকে। বাড়ি বিক্রি থাকলেই রায়বাহাদুর কিনবেন। অ্যাটর্নির অফিসে গিয়ে হয়তো জানা গেল বাড়ি থার্ড মর্টগেজ। প্রথম 2 বন্ধকি খাতের টাকা শোধ দিয়েও বাড়ি কিনেছেন জেদের বশবর্তী হয়ে। দিনকতক জমি কেনা বেচা আরম্ভ করলেন। এই লেক অঞ্চলে, বালিগঞ্জ স্টোর রোড, গড়িয়াহাট অঞ্চলে অনেক বাড়িই তাঁর জমির ওপর। এসব কাজে ঠকেছেন অনেক। দায়শূন্য ভেবে যে সম্পত্তিতে হাত দিয়েছেন, রেজিস্ট্রি অফিস অনুসন্ধান করে দেখা গেল তার অবস্থা কাহিল। মানুষকে বিশ্বাস করা যে কত বিপজ্জনক। আজ সব করেও তিনি ফুরিয়ে গিয়েছেন। বড় ছেলে অফিসে বেরোয়, ভালো কাজ বোঝে, তাঁর অভাব কেউ অনুভব করে না অফিসে, ঘরেও না। ছেলেমেয়েরা এখন মালিক হয়েছে, নিজেরাই ব্যবস্থা করে, তাকে জিজ্ঞেসও করে না অনেক সময়। কেবল গিন্নি এখনো পুরনো দিনের সুর বজায় রেখেছেন। তাকে না হুকুম করলে গিন্নির চলে না। মুখ নাড়া, মুখ ঝাড়া সব তাঁরই ওপর। আসলে পুত্রবধূদের প্রতাপে তিনিও প্রায় অর্ধেক বাতিল। সুন্দরী বড় পুত্রবধূটির দাপট সবচেয়ে বেশি। কলেজে পড়া মেয়ে, মুখের কাছে কেউ এগোতে পারে না, আর মুখের সৌন্দর্যে ত্রিভুবন জয় করতে পারে। বাড়ির ঝি চাকর তাঁর কথায় মরে বাঁচে। বুড়ো বুড়িকে বড় কেউ একটা গ্রাহ্যের মধ্যে আনেন না। তাই তো তিনি বলছেন তিনি ফুরিয়ে গিয়েছেন। 61 বছরেই ফুরিয়ে গেলেন। আজ গাড়ির পঞ্চম চক্রের মতোই তিনি অনাবশ্যক। ওই রাতুলপুরে তিনি প্রথম প্রেমে পড়েন। পুরুতগিরি করতেন বিশ্বেশ্বর চক্রবর্তী, তাঁর মেয়ে নাম নিরুপমা। শহরের তুলনায় তার বড় পুত্রবধূ প্রতিমার তুলনায় হয়তো নিরুপমা তত কিছু ছিল না, তবুও সে সুন্দরী ছিল। মুখশ্রী কিন্তু চমৎকার। বাড়িতে আর কেউ থাকতো না পুরুত ঠাকুরের। নিরুপমার সঙ্গে বুড়ো জলপাই গাছের তলায় দুপুরের ছায়ায় লুকিয়ে দেখা হতো মাঝে মাঝে। 16 বছরের সুশ্রী কিশোরী। একদিন নিরুপমা 2টি পাকা আতা 2 হাতে নিয়ে এসেছিল। হেসে বললে, তুমি আতা খাও? কেন খাবো না? এই নাও আমাদের গাছের আতা। শুধু আতা দিলে নেব না। ধ্যাৎ, ভারী দুষ্টু তো। হাত ছাড়িয়ে নিরুপমা ছুটে পালিয়ে গেল হরিণীর মতো চটুল গতিতে। আরেকদিন বিশ্বেশ্বর চক্রবর্তী সেদিন তার মায়ের তিথি উপলক্ষে ব্রাহ্মণ ভোজনে গ্রাম্য মাস্টারটিকেও নিমন্ত্রণ করেছেন। খেতে বসেছেন ভাবি রায়বাহাদুর, পরিবেশন করছে নিরুপমা। আরও 5-6 জন ব্রাহ্মণ একত্রে খেতে বসেছে। হঠাৎ খেতে খেতে মুখ তুলে দেখলেন নিরুপমা ঘরের মধ্যে জানলার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টে তাঁর দিকে চেয়ে আছে। উনি ঈষৎ হেসে ফেলতেই নিরুপমাও মৃদু হেসে জানলা থেকে সরে গেল। এসব কালকের কথা বলেই মনে হচ্ছে, অথচ কত কাল হয়ে গেল, 40 বছর। আজও চোখ পুছলে নিরুপমার সে সলজ্জ দুষ্টুমির হাসি তিনি দেখতে পান। 1-8 দিন নয়, এরকম কত ঘটনা ঘটেছিল 1 বছর ধরে। নিরুপমার সঙ্গে তার বিবাহের প্রস্তাবও হয়েছিল। বিবাহ হয়েও যেত, কিন্তু গ্রামের বিধুভূষণ মজুমদার এক সামাজিক জোট পাকালেন। রায়বাহাদুর কিশোরকুনি থাকের ব্রাহ্মণ, অর্থাৎ কৃষ্ণনগরের রাজারা যে বংশের। তখনকার আমলে কিশোরকুনি থাকের পাত্রকে কুলিনেরা কন্যাদান করতেন না। সেকালে এমনই ছিল। বিবাহ ভেঙে গেল। রায়বাহাদুর বিদেশি লোক, কেউ তাকে খবর দেওয়ার ছিল না। বিবাহের দিন নিরুপমা কেঁদেছিল না কাঁদেনি। শুধু এই সংবাদটা পাবার জন্য রায়বাহাদুর কত চেষ্টা করেছেন, কেউ এ সংবাদ তাকে দিতে পারেনি। আর কখনো নিরুপমার সঙ্গে তাঁর দেখাও হয়নি। কেই বা তাকে সংবাদ এনে দেবে? এই ঘটনার কিছুদিন পরে রায়বাহাদুর সে গ্রাম ত্যাগ করে চলে আসেন।
আর যাননি কোনো দিন। জীবনের প্রথম প্রেম, সেসব দিনের কথা ভাবলেও হারানো যৌবন আবার ফিরে আসে যেন। ওখান থেকে চলে আসার পর তিনি কতবার ভেবেছেন নীরু আজ কোথায় থাকে, কেমন আছে। তার জন্য নীরু কি ভেবেছিল? এ সংবাদ তাকে আর কেউ দেয়নি। বিবাহ করেছিলেন বড়লোকের সুন্দরী মেয়েকে, কিন্তু নীরুকে ভোলেননি কোনো দিন। প্রথম প্রথম খুবই ভাবতেন, মধ্যে 10-20 বছর আর তেমন ভাবতেন না, অর্থ উপার্জনের নেশায় ভুলেছিলেন। এখন আবার মাঝে মাঝে মনে হয়। একটি তরুণ যুবক এসে কিছু দূরে একটা নারকেল গাছের তলায় দাঁড়ালো। এদিক ওদিক চেয়ে যেন সে কাউকে খুঁজছে। রায়বাহাদুর সচকিত হয়ে উঠলেন। ছোকরা নিশ্চয়ই ওর প্রেমিকার সন্ধানে এসেছে। তার ছোট ছেলে অমীয় জীবনের বয়সী। আজকাল অমনি হয়েছে যে, তাদের সময় কিছুই ছিল না। তরুণী অভিসারিকাদের পক্ষে স্বর্ণযুগ চলছে এটা। কই, ছোকরা একা বসে আছে উদ্ভ্রান্তভাবে। তিনি কই, মানে মা লক্ষ্মীটি এখনো আসে না কেন? আজ রায়বাহাদুরের ইচ্ছে হলো রাতুলপুরে যাবেন, একবার গিয়ে দেখে আসবেন। তার মনে হচ্ছে 40 বছর যেন কেটে যায়নি, যেন তিনি নব্য যুবকই আছেন। ভ্রমরকৃষ্ণ গুম্ফ আছে তাঁর, যেন তিনি আজ 2 বছর ব্লাড প্রেসারে ভুগছেন না, যেন বাত হয়নি তাঁর। সেবার আশ্বিন মাসে তিনি বাতে এমন শয্যাশায়ী হয়েছিলেন যেন রাতুলপুরের আম, শিমুল, জাম, কাঁঠালের ঘন ছায়া নিকুঞ্জে চিরযৌবনা নিরুপমা আজও কিশোরী তাঁরই আশায় পথ চেয়ে বসে আছে। গাছতলায় সেই যুবকটি কিছু দূরে একটা বেঞ্চির উপর হতাশভাবে বসে পড়েছে। বেচারি। সে রাত্রি রায়বাহাদুর মনে মনে ঠিক করে ফেললেন তিনি রাতুলপুরে যাবেনই, কাল সকালে উঠেই যাবেন। ছোট মেয়ে সুমিতা এসে বলল, বাবা রাত্রে কি খাবে? বৌদিদি বলে পাঠালো। রায়বাহাদুর মুখ খিঁচিয়ে বললেন, কেন, তিনি কি জানেন না আমি রাতে কি খাই? যাও, পর্দাটা তুলে নাও। সুমিতা মুখের অপূর্ব ভঙ্গি করে চলে গেল। রায়বাহাদুরের দোতলায় দক্ষিণমুখী বসবার ঘর, সামনের দেয়ালে সবই জানলা। সুমিতা জানলার পর্দা তুলে দিয়ে চলে গেল। পুরু গদিয়াটা গিলটি কৌচে বসে শেড দেওয়া লম্বা ডালের আলোতে রায়বাহাদুর অন্যমনস্কভাবে একখানা বাংলা মাসিক পত্রিকার পাতা ওল্টাচ্ছিলেন। এসব পত্রিকা টত্রিকা এনেছে মেয়ে বা বৌমারা, তিনি এসব পড়েন না। বড় পুত্রবধূ প্রতিমা রূপের হিল্লোল তুলে ঘরে ঢুকে বললে, আমায় ডেকেছেন বাবা? হ্যাঁ, আমি কি খাবো জিজ্ঞেস করে পাঠিয়েছ কেন? আমি কি খাই? প্রতিমা জানে শ্বশুর বৃদ্ধ হয়ে ইদানিং খিটখিটে হয়ে পড়েছেন। সে সান্ত্বনা সুরে বলল, না সেজন্যে নয়, 2 দিন ধরে রাত্রে কিছু খাচ্ছেন না, বলেন সাবু করে দাও। তা আজও কি রাতে সাবু করে দেবো? না খান কত গরম গরম লুচি করে আনবো? ভালো মাগুর মাছ আছে কি না? কই, মাগুর মাছের কথা তো কেউ আমাকে বলেনি। সবাই হয়েছে। তাহলে 2খানা লুচি ভেজে আনি গে। হ্যাঁ, রাত 3টে করো একবারে। 10 মিনিটের মধ্যে আনছি বাবা। না, এ সংসারে সুখ নেই। তার মুখের দিকে কেউ তাকায় না। গিন্নি কি এতই ব্যস্ত যে একবার এসে তার খাওয়ার খোঁজ নিতে পারে না? আজ যদি প্রতিমা একটু পরেই রূপোর থালায় লুচি সাজিয়ে ও একটা খুঁড়ো বসানো ছোট রূপোর বাটিতে মাছের ঝোল নিয়ে ঘরে ঢুকল। রায়বাহাদুর বললেন, তোমার শাশুড়ি করছেনটা কি? প্রতিমা সুললিত ভঙ্গিতে আঁচল সামলে নিয়ে বলল, মা ঠাকুর ঘর থেকে বেরোননি তো? বেশ, বেরোতে হবে না। বসুন বাবা, জল নিয়ে আসি। আপনি টেবিলেই খাবেন তো? রায়বাহাদুর বিরক্তির সঙ্গে বললেন, রেডিওটা সবসময় ঝংঝং করলে আমার মাথা ধরে যায়। কে খুলেছে রেডিও? ছোট বৌমা বুঝি? বন্ধ করে দাও, ও নাকি সুরে গান সর্বদা বরদাস্ত করতে পারি নে। রাতুলপুরেই যাবেন তিনি। অসহ্য হয়ে উঠছে এ সংসার। শান্তি বলে জিনিস নেই এখানে। একবার গিয়ে
ঘুরে আসবেন প্রথম যৌবনের শতমধু স্মৃতিমাখা গ্রামটিতে। হয়তো নিরুপমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে। অন্তত সেই সব জায়গাতেও তো আবার গেলে জীবনের একঘেয়েমিটা কেটে যাবে। মাথা ধরেছে বেজায়, শুধু ওই রেডিওটার জন্য। কতবার তিনি বারণ করেছেন, কিন্তু এ বাড়িতে তাঁর কথা কেউ আমলে আনে? সাধে কি তিনি? শরীরটা কেমন ঝিমঝিম করছে। মধ্যরাত্রে বড় পুত্রবধূ প্রতিমার ছোট খোকাটি জেগে মায়ের ঘুম ভাঙাল। প্রতিমা উৎকর্ণ হয়ে শুনল, দোতলায় শ্বশুরের ঘর থেকে কেমন যেন একটা অস্বাভাবিক গোঙানির শব্দ আসছে। সে তখনই নিচে এসে সকলের ঘুম ভাঙাল। রায়বাহাদুর বিছানায় গুটিসুটি হয়ে অস্বাভাবিকভাবে শুয়ে আছেন। তার মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বার হচ্ছে। বড় ছেলে বাড়ি নেই। ছোট ছেলে ফোন করে দিলে ডাক্তারকে। তারপর নিজেও ছুটল। খুব হইচই উঠল। সবাই ঝুঁকে পড়ল বিছানার ওপরে। বড় মেয়েকে আনতে মোটর ছুটল বাগবাজারে। ঝি চাকর, মেয়ের দল, পুত্রবধূর দল, নাতি নাতনিরা মিলে লোকে লোকারণ্য ঘরের ভেতর। রায়বাহাদুর কি একটা বলছেন অস্পষ্ট গোঙানির মধ্যে, কেউ বুঝতে পারছে না। প্রতিমা কান পেতে ভালো করে শুনে বলল, নীরুকে? নীরু কার নাম? নীরু নীরু করে কি যেন বলছেন। ডাক্তার এসে বললে স্ট্রোক হয়েছে। সেবা শুশ্রূষা চলল। বড় ছেলেকে টেলিগ্রাম করা হলো রংপুরে। সেখানে সে যুদ্ধের বড় কন্ট্রাক্টরির কাজে গিয়েছে। ট্র্যাঙ্ক কল করা গেল মেজ ছেলেকে ঝরিয়ার কয়লা খনিতে। সেদিন বেলা 12টার আগে রায়বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জন্মদিন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি। কোনো বিশেষ গল্প শোনার অনুরোধ থাকলে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।